বিচারের নামে এখন যেটা চলতেছে সেটা আপনারা খেয়াল করতেছেন কিনা, যার তার নামে যা ইচ্ছা তাই মামলা দেওয়া হচ্ছে, একইভাবে মানে নামহীন গোত্রহীন মামলা দেওয়া হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে আপনার নামটা সরিয়ে দেব এই মামলা থেকে নাম প্রত্যাহার করার জন্য, সেটা দেখতেছেন কিনা। দুই হচ্ছে সংস্কার যেটি কথা আপনি বলতেছেন, অবশ্যই এই সরকার বা প্রতিষ্ঠিত হয় নাই শুধুমাত্র ইলেকশনের জন্য, কিন্তু ইলেকশনটাও একটা বিরাট বড় কারণ ছিল যার জন্য এই সরকার পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা ইলেকশন দেয় নাই বলে এই সরকারের পরিবর্তন হয়েছে। ইলেকশনটা সর্বপ্রথম কাজ বলে আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছে ফিরতে হবে সবার আগে, এবং নির্বাচনটা তো করতেই হবে, নির্বাচনে নানা রকম ভাবে। স্যার আপনি যদি আমার প্রশ্ন জবাব দেন এবং আপনার মন্তব্যের প্রেক্ষিতে আমার মন্তব্যের ব্যাপারেও যদি স্যার একটু আলোচনা করেন। আমি বিচারের ক্ষেত্রে কিন্তু তদন্ত পর্যায়ে একদম শেখ হাসিনার পথে হাঁটতেছে অনেকগুলি জায়গায়, আমি 100টা উদাহরণ দিতে পারি। সংস্কারের ক্ষেত্রে আমি বলতে পারি যে সংস্কারটা গণতান্ত্রিকভাবে করা উচিত, আর নির্বাচনের ক্ষেত্রে আমি বলতে পারি যে যা যা কিছু নির্বাচনের মেজার নেওয়া উচিত সেগুলি নেওয়া উচিত। না, আপনার সাথে মোটা দাগে কোনো দ্বিমত নাই, কিন্তু বিচারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটার সাথে আমি একমত। যাকে যেই ধারায় যেখানে মামলা দেওয়া দরকার, সবাইকে যদি আপনি খুনের মামলা দেন এটাতে প্রমাণ করা ডিফিকাল্ট হবে। যেমন কিছু পদলেহী সাংবাদিক, তাদের নামে আপনি মামলা দিয়েছেন, এটা খুনের মামলা, তার খুনে কোথায় আপনি জড়িত করবেন? তার যেটা যেখানে যে অপকর্মটা করেছে সেই অপকর্মের জন্য তার মামলা দেন, তাকে খুনের মামলা কেন দেবেন আপনি? তাহলে তো এটা তো হচ্ছে তাকে আসলে একটা ইমিউনিটি দেওয়ার জন্য আপনার এটা করা হয়েছে বলে আমার মনে হয়। যাকে যেই কাজে, যেমন ধরেন কিছু পলিটিশিয়ানস আছেন, তারা সরাসরি খুন করেন নাই, হয়তো হুকুম দিয়েছেন, সহায়তা করেছেন, কিন্তু উনি অনেক ফাইন্যান্সিয়াল দুর্নীতি করেছেন, কারাপশন করেছেন, টাকা পাচার করেছেন, তাকে সেখানে আপনি ভালো করে তারটা প্রমাণ করুন, ওটাই যথেষ্ট তার জন্য। তারা খুনের মামলা দিয়ে তারা কিছু করাচ্ছে, তার যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি এবং যে কারাপশন, ওখানে তাকে ভালো করে জব্দ করেন আপনি। সেই জন্য বলছি যে যেখানে যাকে মামলা যেভাবে দেওয়ার জিনিসটা, সেই জিনিসগুলো সেভাবে যাচ্ছে না বলে আমার ধারণা। এক্ষেত্রে আপনার সাথে আমি একমত। দ্বিতীয় হচ্ছে সংস্কারের প্রশ্নটা আপনি এত হালকা করে দেখলে হবে না। কারণ হচ্ছে সংস্কারটা হচ্ছে, আমি তো বলছি না যে সরকার সব সংস্কার করার পরে নির্বাচন দিবেন। সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সবাই একমত হয়েছেন, রাজনৈতিক দলরা একমত হয়েছেন, সবাই একমত হয়েছেন, কমিশনগুলো হয়েছে। 6টা কমিশন তো এই মাসের মাঝামাঝির মধ্যে রিপোর্ট দিয়ে দিবেন। তাইলে সেগুলো তো নিয়ে তা লাভ করতে হবে, করে কতটুকু করা সম্ভব। আর নির্বাচনেরও তো একটা মোটামুটি একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। তারা কি আরো আগে চান নির্বাচন? পরিষ্কার করে বলুন যে আগামী 6 মাসে আমাকে নির্বাচন দিতে হবে। এখন যেটা প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ, সেই সময়সীমা দিয়েছেন, সেই সময়সীমার সাথে একমত না হলে বলুন যে আপনার সময়সীমাটা আরো সংক্ষিপ্ত করুন, আমাদেরকে দিন। না, এই সময়সীমা একদমই যৌক্তিক এবং আমি মনে করি যে ঠিক আছে। তাহলে নির্বাচনীয় সংশয়টা কেন থাকবে? আমি তো সংশয়টা ছিল হচ্ছে যে প্রফেসর ইউনূস তো একটা সময়সীমা দিয়েছেন, সেটা তো বেশি দিন হয়েছে দেন নাই, সেটা অল্প কিছুদিন হয়েছে দিয়েছেন। প্রথম দিকে তো মনে হচ্ছিল 4 বছর থাকবেন, 5 বছর থাকবেন, সব সংস্কার করে যাবেন, সেই ক্ষেত্রে এটা ঝামেলা তৈরি হয়েছিল। আমার কাছে এই কথা একবারও মনে হয়নি, কারণ ওনার সাথে 2-4 বার কথা বলার আমার সুযোগ হয়েছিল। কথা বলে যতটুকু বুঝেছি, উনি কালকে দিয়ে চলে যেতে পারলেই বোধহয় বাঁচে। কিন্তু জাতি বাঁচবো কিনা? উনি যদি কালকে দিয়ে চলে যায়, জাতি বাঁচবে? এই কথা তো চিন্তা করতে হবে আমাদেরকে। এই লোকটাকে ধরে এনে বসিয়েছেন বলেই তো আজকে বিদেশে অন্য জায়গায় আপনি মুখ রক্ষা করতে পারছেন। এটাকে মোকাবিলা করতে পারতো না। আমি আপনার সাথে এগুলো ভাবতে হবে, কিন্তু আমি আপনার সাথে একমত যে প্রফেসর ইউনূসের বক্তব্য এবং অনেক সময় অনেক উপদেষ্টাদের বক্তব্য, অনেক সময় এই সরকারের যারা সমর্থক যে নাগরিক আছেন তাদের বক্তব্য আসলে অনেক সময় মনে হয় অন্যরকম। স্যার আপনারা মনে হয় কিনা আমি জানি না। যে না, আমি বলছি যে সময় না, এটা হচ্ছে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যারা দিচ্ছেন তাদেরকেও বলছি আপনারা আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে বেইজ্জতি করবেন না। কারণ উনি যদি হঠাৎ করে বলেন আমি থাকবো না, ভাই আমার যথেষ্ট হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, আপনারা ম্যানেজ করতে পারবেন না, এই রাষ্ট্র ম্যানেজ করতে পারবেন না। আপনাদের ঘরে বাইরে, সীমান্তের ওপারে, এই পারে, সেই চারিদিকে এত শত্রু উৎপাতে আছে। এখন এই লোকটা একটা শিল্ড হিসাবে কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারছেন, কিন্তু তাকেও যদি আপনি সঠিকভাবে হ্যান্ডেল না করেন, তাহলে কিন্তু আমাদের বিপদ কিন্তু কাটবে না। আর যেটা বলতেছিলাম যে স্যার, যে আমলাতন্ত্র এবং প্রশাসনের প্রতিটা স্তরে যে দলীয়করণটা যেটা আশা বসছে, সেটা আপনি কিরকম দেখতেছেন? আমরা অন্য প্রসঙ্গে একটু বেশি আমার মনে হচ্ছে আপনি যে এখানেও আপনার অবজারভেশনের সাথে আমি একমত। জি, কারণ দলীয়করণ মানে কি, যে লোকগুলো আগে ওই সরকারের পদলেহন করেছে, সেই সব তাদের পদলেহনের কিন্তু এটা একটা শৈল্পিক পর্যায়ে পৌঁছে গেছে, এটা একটা শিল্প হয়ে গেছে। তারা জানে এখানে কিভাবে পদলেহন করতে হবে। যারা আগে পদলেহন করে নাই তারা এখনো পারছে না, কারণ তাদের অভ্যাস নাই, এটা তাদের রক্তের মধ্যে সেটা নাই। সেজন্য এই ক্ষেত্রে সরকারের অনেক সতর্কতার দরকার আছে, কারণ আমরাও তো বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি
এই লোকগুলো কারা এবং কি কাজটা করছেন Okay. এটা দেখতে পাচ্ছি তো, এবং কাজটাকে কিভাবে তারা ডিলে করছেন, কাজটা কিভাবে তারা দায়িত্ব দিচ্ছেন না, দায়িত্বকে এড়িয়ে যাচ্ছেন, এগুলো দেখা যাচ্ছে তো। এটা কি যারা সরকারে আছেন, যারা উপদেষ্টা আছেন বা এরকম উচ্চ পদে আছেন, তারা কি বুঝতে পারছেন না এটা? কিন্তু এখানে আত্মীয়করণ, আত্মীয় স্বজন এনে বসিয়ে দেওয়া, পরিচিতকে বসিয়ে দিয়ে তার থেকে সার্ভিস না নেওয়া, তাকে একটা পুরস্কার দেওয়া, এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। এখানে অনেক কঠোরতার দরকার আছে। যে কঠোরতা না থাকলে এই যে অভ্যুত্থানের যে প্রত্যাশা, সেটা পূরণ করা সম্ভব না। এই বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দেখতে পাচ্ছি যে কি রকম লোকদের কোথায় কাকে বসানো হয়েছে। মনে করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়া করার, স্যার আপনি এমন ভাবে বলতেছেন যে এরা আইসা বৈশা পড়ছে, এদেরকে তো প্রফেসর ইউনূসের সরকারি নিয়োগ দিচ্ছেন স্যার। প্রফেসর ইউনূস তো একজন মানুষ, এটা আরো বহু মানুষ আছে। এখন কথা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা খুব ভাবিত স্যার আপনি কিন্তু আমার না, আমি একটু বলি, আমার প্রাইমারি স্কুল হাই স্কুলের কি অবস্থা চলছে, এই জিনিসটা কি আমরা দেখতে পাচ্ছি? হাই স্কুলগুলোতে কিন্তু শিক্ষক নাই স্যার। এখন তো মুশকিল। শতবার স্যার এইসব বিষয়ে আপনার কোর্ট আমি নিছি, শতবার এইসব বিষয়ে জনাব আলী মজুমদারকে আমি পড়ছি। এখন তো স্যার আপনারা ড্রাইভিং সিটে, এই জিনিস এখন আর আপনি কারে বলবেন? ঠিক আছে, আমি বলছি, আমাকে বলতে দেন। যে কথা বলছেন এর ধারাবাহিকতায় আমি বলছি, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমরা যে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে কাজ শুরু করেছিলাম, 2-3টার দিকে আমি বলি নাই। যেমন আমাদের প্রধান 2টা খাত, স্বাস্থ্যের আর একটা শিক্ষা। বিশ্ববিদ্যালয়গুলির আগের ভাইস চ্যান্সেলররা হয়তো পালিয়ে গেছেন, অথবা আসছেন না, অথবা পদত্যাগ করেছেন, বিধ্বস্ত ছিল। শিক্ষা, স্বাস্থ্য, এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি মানে হাসপাতালগুলির চিকিৎসকরা স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন নিঃসন্দেহে, এমনকি আন্দোলনের সময় তারা চালিয়ে গেছেন। কিন্তু যারা পরিচালনার দায়িত্ব ছিলেন, প্রধান দায়িত্ব ছিলেন, প্রিন্সিপাল হোক, ডাইরেক্টর হোক, যাই হোক, এখানে দেখা যাচ্ছেন তাকে সরিয়ে দিয়ে অন্য কেউ বসে পড়ছেন। এই 2টা খাতে ডিসিপ্লিন আনার জন্য কিন্তু আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে। এবং শিক্ষা খাতে ডক্টর তোফায়েল আহমেদ যেটা বলেছেন যে এখানে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো অত্যন্ত প্রাজ্ঞ এবং সচেতন ব্যক্তি এখানে আছেন। ভুলভ্রান্তি ওনার হতে পারে না এমন কথা আমি বলবো না, হতে পারে, হলে সংশোধন করা হবে, সেখানে করা হবে। কিন্তু কথাটা হচ্ছে এই জিনিসগুলো তো ছিল না, টোটালি তো নিশ্চিহ্ন হয়ে গেছিল। শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন হয়ে গেছিল। এটা দাঁড় করাইতে গিয়ে সরকারকে কিন্তু অনেক সময় নষ্ট হয়। এবং পাশাপাশি কিছু লোক এই প্রত্যাশাটা এমন বেশিভাবে ডেভেলপ করে যে আজকে আমার সব দাবি আদায় করতে হবে, তখন রীতিমতো ভাবে। একটা সহজ কথা আপনারা জিজ্ঞেস করি। একটা তো হচ্ছে যে আওয়ামী লীগ সবগুলি প্রতিষ্ঠানের ধ্বংস করে সবগুলি প্রতিষ্ঠানে এমন এক জায়গায় নিয়ে গেছিল যে এদের আসলে না পালায় উপায় ছিল না। মানে এটা প্রফেসর তোফায়েল আহমেদ ঠিক কথাই বলছেন, বাইতুল করমের মুফতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব পালাই গেছে, শিক্ষক এই ভাইস চ্যান্সেলরগুলিও পালাই গেছে। কিন্তু স্যার মাঝামাঝি কিছু লোকও তো ছিল। এখন আপনি ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, প্রক্টর, আপনি বাইচ্ছা এসে লোক নিয়োগ দিবেন, যেটা আরেকটা এক্সট্রিম রাজনৈতিক মতাদর্শের লোক বা তাদের ধরন, মানে একই রকম ভাবে মাঝার কোনো লোক নাই পৃথিবীতে। না, আমি সে সম্পর্কে তাদের সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। এটা যেহেতু এখানে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ একজন উপদেষ্টা এখানে আছেন এবং সচিবও দেওয়া হয়েছিল, এখানে আজকে যিনি ক্যাবিনেট সচিব আছেন তাকে কিন্তু আমরা ওখানে শিক্ষা মন্ত্রণালয় দিয়েছিলাম। সেই ক্ষেত্রে এই যে নিয়োগ প্রক্রিয়াতে সকল দ্রুততার সাথে যেহেতু কাজগুলি করতে হয়েছে, এখানে ভুল হতে পারে। আমিও যে কাজগুলি, আমি কিন্তু প্রথম উপদেষ্টা যেদিন আমাকে ডেকে আনেন এবং কাজ করার জন্য দায়িত্ব দেন, আমি বলেছিলাম স্যার এই কাজগুলি যেহেতু দ্রুত করতে হবে, কিছু ভুল হতে পারে, ভুল হলে সংশোধন করবো। ঠিক তেমন ভাবে কিছু তখনও কিন্তু আমি যখন ভুল হয়েছে সংশোধন করেছি। এই ক্ষেত্রে আজকেও যাদের নিয়োগ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কোনোটা যদি যথাযথ না হয়ে থাকে মানে সে সংশোধন করতে হবে, সংশোধন করা হবে, এ করে সে ইয়ে করা যায়। কিন্তু কাঠামোগুলি ভেঙে পড়েছিল, এগুলিকে দাঁড় করানো হয়েছে। আর এস ওয়েল এস যেটা বলছেন রাজনীতির বিরাজনীতিকরণ করা, যেটা এটা রাজনীতিবিদদের অঙ্গীকার ছাড়া এগুলি টোটালি। স্যার আপনারা তো রাজনীতিবিদ না, কিন্তু আপনারাও কি বেশিরভাগ সিদ্ধান্ত একটু পপুলিস্ট জায়গা থেকে নিতেছেন, বেশিরভাগ জনতুষ্টিমূলক সিদ্ধান্ত নিচ্ছেন? না, জনগণের সন্তুষ্টির কথা তো বিবেচনা সবাইকে রাখতেই হবে,
এটা রাখতেই হবে, জনগণ যাতে খুশি হয়। যেমন আমরা ওএমএস বাড়াই দিচ্ছি বা ইয়ে করছি যাতে জনগণ যাতে উপকৃত হয়, খুশি হয়। জনতুষ্টি ব্যাপারটা কিন্তু খুব খারাপ শব্দ না, কিন্তু এটা ভালো শব্দই। তবে ব্যাপারটা হচ্ছে অযোগ্য লোক যাতে না হয় এবং সে যাতে কোনো একদিকে হেলে না পড়ে, ওই জাতীয় লোক হওয়া উচিত সকল ক্ষেত্রে, এটা আমি মনে করি। এক্ষেত্রে কোনোটা ভুলভ্রান্তি হলে সংশোধনের সুযোগ আছে। স্যার আপনি একটা অসাধারণ, স্যার প্রফেসর তোফায়েল আহমেদ, আমি একটা অন্য প্রসঙ্গে যেতে হবে। আমি এই প্রসঙ্গে আবার আপনার কথাও শুনবো, আবার এইটার কথাও শুনবো। যে আপনি একটা অসাধারণ, আপনার কথা দিয়ে একটা হেডলাইন হয়েছিল যেটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল পত্রপত্রিকায়। আপনি বলেছিলেন জনাব আলী ইমাম মজুমদার, আমিও মধ্যবিত্ত, নিজেই বাজার করি, চাপে আছি। আমার খুব পছন্দ হয়েছিল আপনার উক্তি। এখন সবজির বাজারে স্বস্তি থাকলেও মুরগির বাজার, তেলের বাজার, চালের বাজার চড়া। ইদানিং আপনার বাজার করার অভিজ্ঞতা আর আছে কিনা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সবার প্রিয়, এবং আমি জনাব তোফায়েল আহমেদের সাথে একমত যে তিনি এসে এই সময় হাল না ধরলে বিদেশে বা আন্তর্জাতিক অঙ্গনে হয়তো আমাদের বড় সমস্যা হইতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, স্যার আপনারা খেয়াল করেন যে আপনারা, মানে উনি বলছেন যে তারা, মানে প্রফেসর ইউনূসরা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন ব্যাপারটা। বাজার ও দ্রব্যমূল্য কি স্যার আপনারা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন কিনা? না, ব্যাপারটা হয়তো উনি এমনি কথার কথা হিসেবে কথাটা বলেছেন আর কি। আসলে তো ব্যাপারটা হচ্ছে কি, বাজারটাকে নিয়ন্ত্রণ করা বলা যায় না। চালের দামটা আমি নির্ধারণ করে দিতে পারি না, মার্কেট রেগুলেট করবে। কিন্তু মার্কেটটা যাতে রেগুলেট করা যায়, যার জন্য মার্কেটে আমরা ফুড গ্রেন ইনজেক্ট করি, যেটা চাল যেটা বলেন চালের দামটা কম রাখার জন্য আমরা ইনজেক্ট করি। আমরা বিদেশ থেকে কিনে আনি, প্লাস বর্তমানে আমানের সময় লোকাল প্রকিউরমেন্ট চলছে, এটা আমরা ক্রমান্বয়ে ইনজেক্ট করে যাচ্ছি। আপনার ওএমএস পিসিবির মাধ্যমে আমরা করছি, সেই চাল আমাদের খাদ্য বিভাগের গোডাউন থেকে যাচ্ছে। খাদ্য বিভাগের ওএমএস আছে, তারপরে খাদ্য বান্ধব কর্মসূচি বলে 5 মাস 50 লক্ষ মানুষ 30 কেজি করে প্রতি মাসে চাল পান, সেটাও আমরা করে যাচ্ছি। এই চালগুলি কিন্তু যাচ্ছে, তারা কিন্তু বাজারে চাল কিনতে যেতে হচ্ছে না, সুতরাং এটা কমে যাচ্ছে। সুতরাং একেবারে আপনার বাজারটা, চালের বাজারটা নিয়ে কিন্তু একটা ড্রামা আছে, কিন্তু এখানে এমন পর্যায়ে এটা কমানো যাবে না বা কমানো ঠিক হবে না যখন আবার বলবে যে চাষি তার অবশ্যই চাষি যাতে দাম পায় সেটার পক্ষে আমি, এবং আমার কাছে মনে হয় যে এটা, কারণ কৃষক যদি চাষ করা ছেড়ে দেয় তাহলে আমাদের সবাইরই কিন্তু আমদানি করা খাবারের উপরে নির্ভরশীল হতে হবে। ডলার তো চিবায় খাওয়া যাবে না, ডলার তো চিবায় খাওয়া যাবে না। বড় একটা ডিলেমার মধ্যে আমরা থাকি। আমরা চেষ্টা করছি যাতে মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে, অ্যাজ ওয়েল এজ চাষি যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। স্যার ওই যে মাঝখানে যাদের কথা শুনতাম, মধ্যস্বত্ব ভোগকারী, দালাল, চাঁদাবাজি, এগুলি কি স্যার আপনি কেমন দেখেন? আগের মতোই আছে, বাড়ছে, কমছে, কি হয়েছে? না, আপনার মধ্যস্বত্ব ভোগী তো আপনার ধরেন হোলসেলার, রিটেলার, এগুলো তো থাকবে, সিস্টেমের মধ্যে থাকবে, সারা পৃথিবীতেই বোধহয় আছে। কারণ মেঘনা থেকে মাছ ধরে এনে জেলে এখানে বাজারে বসে মাছ বিক্রি করবে না, বিভিন্ন মধ্যস্বত্ব ভোগী থাকবে। চাঁদাবাজি আগের মতো নাই, সেই অবস্থাটাকে আমি অবশ্যই বলতে হবে। তবে চাঁদাবাজি একেবারে বিয়ে করা গেছে তা না, রাতারাতি দেশটা বেহেস্ত হয়ে গেছে, তার বেহেস্ত হয়ে যাবে এই প্রত্যাশা করাও ঠিক না, হয়ে গেছে এমন দাবি করাও ঠিক না। এটা গ্রাজুয়ালি নিতে হবে ওইদিকে, আগের মতো অবস্থায় অবস্থানে নাই, অবশ্যই এটা আমি বলতে পারবো।